কামিনীকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকা দেখে জারিফ চৌধুরী চিৎকার করে ডাকতে লাগলেন কুষাণকে। কুষাণ, কুষাণ, তোর আম্মু মাথা ঘুরে পড়ে গেছে, তাড়াতাড়ি আয়। কুষাণ তার বাবার চিৎকার শোনা মাত্রই দৌড়ে এলো। কুষাণ সেই কামিনীকে কোলে করে নিয়ে সামনে রাখা একটা বেঞ্চে শুইয়ে দিতে লাগলো। আর আম্মু, আম্মু, কি হয়েছে তোমার? কামিনী কুষাণের কথা যেন শুনতেই পেল না। কুষাণ তখন জারিফ চৌধুরীকে বলল, আব্বু, তাড়াতাড়ি পানি নিয়ে এসো। পানির কথা শোনা মাত্র তোরা একটা বোতল নিয়ে এগিয়ে দিয়ে বলল, এই নাও পানি। কুষাণ তখন সেই বোতল থেকে কিছুটা পানি নিয়ে কামিনীর মুখে ছিটিয়ে দিল। পানির ঝাপটা চোখে মুখে দেওয়ার সাথে সাথেই কামিনী নড়ে চড়ে উঠল আর চোখ মেলে তাকিয়ে বলল, কুষাণ আমার সন্তান, ও কখনোই অন্যজনের সন্তান হতে পারে না। কুষাণ, বাবা, বিশ্বাস কর, আমি তোর আম্মু হই। কামিনীর কথা শুনে সবাই ভীষণ অবাক হলো আর একে অপরের দিকে তাকিয়ে রইল। ইরা, মীরা, লীরা তখন কামিনীর পাশে এসে বসলো আর বলল, আম্মু, এইরকম কুষাণ কুষাণ করছো কেন? আর কুষাণ অন্যজনের সন্তান কেন হতে যাবে? কুষাণ তো তোমারই ছেলে। কামিনী মেয়েদের কথা শুনে আর কোনো উত্তর দিল না। সে তখন কুষাণকে বলল, বাবা, আমাকে এখন বাড়ি নিয়ে চল, আমি বাড়ি যেতে চাই, আমার এখানে আর ভালো লাগছে না। কুষাণ তা শুনে বলল, আম্মু, তোমাকে এখন হাসপাতালে নিয়ে যেতে হবে, তুমি অসুস্থ আম্মু। না, আমি ঠিক আছি, আমি সুস্থই আছি, আমি এখন বাড়ি যেতে চাই, তাড়াতাড়ি বাড়ি নিয়ে চল আমাকে। কুষাণ কামিনীর কথা শুনে আর এক মুহূর্ত দেরি করলো না, তাড়াতাড়ি করে সবাইকে নিয়ে বাড়ির দিকে রওনা হলো। ইরা, মীরা আর লীরা কামিনীকে অসুস্থ দেখে তারাও সমস্ত রাগ অভিমান ভুলে গিয়ে বাড়িতে চলে আসলো। সাথে শাহিন, মাহিন আর তুহিনও চলে গেল। কিছুক্ষণ আগেই সবাই কত আনন্দ করছিল। কামিনী অসুস্থ হওয়ার মুহূর্তের মধ্যে সবার আনন্দ একদম মাটির সাথে মিশে গেল। কুষাণ বাসায় এসে কামিনীকে তার বেডে শুইয়ে দিল। সবাই ভীষণ চিন্তার মধ্যে পড়ে গেল। হঠাৎ করে কামিনী এরকম অসুস্থ হলো কেন? কুষাণ বাড়ি এসে আগে তাদের ফ্যামিলি ডক্টরকে কল দিল। ডক্টর সাহেব, ডাক্তার সাহেব শোনা মাত্রই কুষাণদের বাড়িতে চলে এলো আর কামিনীর চেক আপ করার পর বলল, আবার প্রেশার হাই হয়ে গেছে কামিনী, অতিরিক্ত চিন্তাভাবনা আর উত্তেজনায় এইরকম সমস্যা হয়েছে। সেই জন্য কামিনীকে সবসময় চিন্তামুক্ত রাখতে হবে আর এত বেশি উত্তেজিত হতে দেওয়া যাবে না, তা না হলে যে কোনো একটা অঘটন ঘটে যেতে পারে। ডাক্তার সাহেবের কথা শুনে কুষাণ বলল, ডাক্তার সাহেব, কি বলছেন এসব? ভালো করে চেক আপ করুন আম্মু। আমার আম্মু কি নিয়ে এত বেশি চিন্তা করবে? আমার আম্মুর কোনো চিন্তাই নাই ডাক্তার সাহেব। ডাক্তার সাহেব তখন বলল, সেটা শুধুমাত্র তোমার আম্মুই বলতে পারেন। অতিরিক্ত দুশ্চিন্তার কারণে এরকম সমস্যা হচ্ছে। এর আগেও কিন্তু আমি সেম কথা বলেছি, আরেকবার সতর্ক করে দিলাম। জারিফ চৌধুরী তখন কুষাণকে বলল, হয়তো ইরা, মীরা, লীরা বাড়ি ছেড়ে চলে যাওয়ার এরকম দুশ্চিন্তায় ভুগছেন কামিনী। তাছাড়া আর তো কোনো দুশ্চিন্তা থাকতে পারে না ওর। ইরা, মীরা, লীরা সেই কথা শুনে তার মায়ের পাশে বসে কাঁদতে কাঁদতে বলল, আম্মু, আমরা তোমাকে ছেড়ে আর কোথাও যাব না, প্লিজ তুমি সুস্থ হয়ে যাও, আর কোনো দুশ্চিন্তা করবে না তুমি, আমরা আবার তোমার কাছেই থাকবো, প্লিজ আম্মু, ভালো হয়ে যাও তাড়াতাড়ি, আমরা তোমাকে অনেক বেশি ভালোবাসি। কামিনী মেয়েদের কথা শুনে তাদের সবার মাথায় হাত বুলিয়ে দিল শুধু, কিন্তু কোনো কথাই বলল না। কামিনী তো দুশ্চিন্তায় আছে কুষাণকে নিয়ে, কারণ কুষাণ কামিনীর নিজের সন্তান না। সে ইদানিং শুধু এই নিয়েই স্বপ্ন দেখছে, কেউ একজন তার ছেলেকে নিয়ে টানাটানি করছে আর সে বারবার হেরে যাচ্ছে, অপর মহিলাটি জিতে যাচ্ছে। আর তখনই কামিনীর স্বপ্ন ভেঙে যাচ্ছে। কামিনী যখন জানতে পারলো তার বাবা মিস্টার সুলেমান চৌধুরী তার সমস্ত প্রপার্টি দুই বোনের মধ্যে যার ছেলে সন্তান হবে তাকেই দিয়ে দিবে, তখন কামিনী একের পর এক সন্তান নিতে থাকে। কিন্তু দুর্ভাগ্যবশত তার এক নাগারে 3টা মেয়ে সন্তান হয়। তবুও থামেন না কামিনী, সে সাহস করে আরও একবার সুযোগ নেয়। আর এবারে সে সম্পূর্ণভাবে ভাগ্যের উপর ছেড়ে দেয়। কিন্তু চতুর্থবারের বেলাও তার ভাগ্য এতটাই খারাপ ছিল যে ছেলে সন্তান জন্ম দিলেও সে তার ছেলেকে জীবিত অবস্থায় পাননি। কামিনী একদম ভেঙে পড়ে। মৃত ছেলের কথা শুনে বারবার সে অজ্ঞান হয়ে পড়ে যায়।
কামিনীর এমন অবস্থা দেখে এক নার্স কামিনীর মাকে প্রস্তাব দেয় সে এই মুহূর্তে একটা ছেলে বাচ্চা এনে দিতে পারবে, বিনিময়ে সে অনেক টাকা চায়। কামিনীর মা শোনার সাথে সাথে রাজি হয়ে যান, কারণ এখন সবার আগে তার মেয়েকে সুস্থ করতে হবে। নার্সটি তখন পাশের এক কেবিন থেকে কুষাণকে এনে দেন। কামিনী তার ছেলেকে পেয়ে এত বেশি খুশি হয়ে যায় যে সে ভুলেই যায় সে একটা মৃত বাচ্চা জন্ম দিয়েছে। কামিনী আর দ্বিতীয়বার জিজ্ঞেস করেননি এই বাচ্চাটা কার। কামিনীর মা ভুল করেও মুখ ফুটে কথা কাউকে বলেননি। অন্য সময়ে সে জারির 3 মেয়েকে নিয়ে বাসায় ছিল, কারণ 3 মেয়ের দেখভাল করার জন্যই তিনি ছাড়া আর কেউ ছিলেন না। অন্যদিকে যামিনীও নিজেই প্রেগনেন্ট ছিল। তার বড় মেয়ে হওয়ার পর ছেলের আশায় বারবার বাচ্চা নেয় সে, তখন জ্যোতি ছিল পেটে। কামিনী এই জন্য সবসময় ভয়ের মধ্যে থাকতো, কখন বুঝি কে জেনে যায় তার কুষাণের কথা। কিন্তু একমাত্র প্রমাণ তার মা হঠাৎ করেই মারা যায়, যার কারণে কামিনী কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। এদিকে কামিনীর ধারণা নিশ্চিত নার্সটা সবকিছু ভুলে গেছে, কারণ হাসপাতালে ওই রকম কত শত শত রোগী আছে, নার্স তাকে কি মনে করে রাখবে। কিন্তু ইদানিং সে বুঝতে পারছে না কেন এমন হচ্ছে, কেন সে বারবার এইরকম স্বপ্ন দেখছে। আজ কুষাণদের বাড়ি জুড়ে এক প্রকার হইচই চলছে। আশেপাশে সবাই আসতেছে কুষাণদের বাড়িতে, কারণ কুষাণের নানা মিস্টার সুলেমান চৌধুরী উমর হজ করে আজ বাসায় ফিরছেন। তিনি সবার জন্য জায়নামাজ, তসবিহ, খেজুর আর জমজম কূপের পানি নিয়ে এসেছে, আর সেগুলো নেওয়ার জন্য সবাই ভিড় ধরে আছে। এদিকে সুলেমান চৌধুরী প্রথমবার দেখবেন তার একমাত্র আদরের নাতি বউকে, খালি মুখে কি করে দেখবেন, সেই জন্য তিনি তোড়ার জন্য সুন্দর একটা মালার সেট এনেছেন, বাকি সবার জন্যও এনেছেন, কিন্তু তোড়ার গিফটটা ছিল সবচেয়ে বেশি স্পেশাল। কুষাণের পাশে তোড়াকে দেখে সুলেমান চৌধুরী খুবই খুশি হয়েছে, সেই জন্য তিনি দুইজনকেই মন ভরে দোয়া করে দিলেন। সুলেমান চৌধুরী হজে যাওয়ার সময় বলে গিয়েছেন আর কিছুদিন পরেই কুষাণের 23 বছর হবে, আর 23 বছর পূর্ণ হওয়া মাত্রই তারা যেন কুষাণের বিয়ে দিয়ে দেয়, সে থাক বা না থাক। কামিনী তার বাবার কথা শুনেই পাত্রী দেখা শুরু করে দেয়। এখন সুলেমান চৌধুরী দেশে ফিরে নতুন করে ঘোষণা দিলেন এই মাসের মধ্যেই নতুন করে আবার তার একমাত্র নাতির ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান হবে। কোনো কমতি রাখা যাবে না সেই অনুষ্ঠানে। পুরো দেশের মানুষকে তিনি জানাতে চান। কুষাণ তার নানুর কথা শুনে বলল, নানু, আমার একটা কথা ছিল, তুমি পারমিশন দিলে কথাটা বলতে চাই। কি কথা? আমাদের সোনিয়ার জন্য আমি একটা ছেলে পছন্দ করে রাখছি, তুমি পারমিশন দিলে তাদের আসতে বলবো। সুলেমান চৌধুরী সেই কথা শুনে বলল, তুই ভালো করে খোঁজ নিয়েছিলিস ছেলে বা ছেলের পরিবার কেমন? হ্যাঁ নানু, অনেক ভালো পরিবার, আমি ভালো করেই খোঁজ নিয়েছিলাম। সুলেমান চৌধুরী সেই কথা শুনে বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে একসাথে 2টা বিয়ের অনুষ্ঠানই করা হবে। বিয়ের অনুষ্ঠানের কথা শুনে সবার মন একদম আনন্দে নেচে উঠল। অনেকদিন পর এই বাড়িতে একরকম জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান শুরু হবে। কুষাণের কথা মতো আজ সোনিয়াকে পাত্রপক্ষ দেখতে আসবে। পাত্রের পরিবার বিশাল বড় লোক, পাত্র নিজেও একজন ইঞ্জিনিয়ার, টাকা পয়সার কোনো অভাব নেই। কুষাণদের মতোই বিশাল বড় ফ্যামিলি, তাদেরও নিজস্ব বিজনেস আছে। ছেলেদের গ্রামের বাড়িতে প্রচুর জায়গা জমি আছে, এক কথায় কোনো কিছুর কমতি নেই। সাথে ওনারা সবাই খুব ভালো মনের মানুষ। এইরকম পরিবারের সাথে আত্মীয়তা করার জন্য কে না কে চায়। তাই তো সারা বাড়ি জুড়ে এলাহি আয়োজন করা হচ্ছে, যাতে পাত্রপক্ষের অতিথি আপ্যায়নে কোনো কমতি না হয়। যদিও সোনিয়া কুষাণের নিজের বোন হয় না, তবুও কুষাণ কিন্তু সোনিয়াকে নিজের বোনের মতোই ভালোবাসে। সেই জন্য কুষাণ চায় সোনিয়ার যাতে খুব ভালো একটা ঘরে বিয়ে হয়। কুষাণ খুঁজে খুঁজে সেই রকম একটা ফ্যামিলি বের করেছে। পাত্রপক্ষের আপ্যায়নের জন্য সে সকাল থেকে রান্নাঘরের কাজে ব্যস্ত আছে তোরার সাথে। তার সাথে কামিনী আর লাতিফও আছে, টুনি আর জয়া তো আছেই। ওরা এটা সেটা এগিয়ে দিচ্ছে। গরমে ঘেমে
এক প্রকার একাকার হয়ে গেছে সবাই। কাজের চাপে গোসল করতেও পারেননি কেউ। সেই জন্য তোরা আর লুৎফাকে বলল, আপনারা বাসায় গিয়ে গোসলটা করে নিন, আমি বাকি কাজ সামলাচ্ছি। এক হাতে বিভিন্ন পদের রান্না বান্না করতে লাগলো তোরা। এখন সে পুরোপুরি সংসারী হয়ে গেছে, সবকিছু নিজে নিজেই করতে পারে। চা, লুডুস, লাচ্ছি, সেমাই, হরেক রকমের পিঠা, বিস্কুট, চানাচুর, পাস্তা, রসমালাই, রসগোল্লা, ছানার মিষ্টি, দই, কোল্ড কফি, সব রকমের নাস্তার আয়োজন করা হয়েছে। কি নেই খাবারের আইটেম! পাত্রপক্ষের মন রক্ষা করার জন্য এত কিছু আয়োজন। কারণ পাত্রপক্ষ যদি সোনিয়াকে পছন্দ করে তাহলে আজকে আংটি পরিয়ে দিয়ে যাবে তারা। কারণ কুষাণ, সুমন আর জারিফ চৌধুরী ছেলেদের বাড়ি আগেই দেখে এসেছে। ওদের ব্যাপারে খোঁজখবর নিয়ে তবেই তারা পাত্রপক্ষকে আসতে বলেছেন। এদিকে তিন বোন ইরা, মীরা আর লীরা কাল থেকে সোনিয়ার রূপচর্চা শুরু করে দিয়েছে। পাত্রপক্ষ না আসা পর্যন্ত তারা সোনিয়ার রূপচর্চা করতেই থাকবে। সোনিয়া এত বেশি বিরক্ত হয়েছিল, তার এইসব রূপচর্চা করতে একদম ভালো লাগে না। তবুও এক প্রকার বাধ্য হয়ে তাকে চুপচাপ থাকতে হচ্ছে। কারণ ইরা, মীরা, লীরার মুখের উপর কথা বলার ক্ষমতা এখনো তার হয়নি। কিন্তু তিন বোনের পরিশ্রমের ফলাফল একদম শূন্য হয়ে গেল। কারণ তারা সোনিয়াকে যে হারে মেকআপ করিয়েছে, ওকে দেখতে একদম সাদা ভূতের মতো লাগছিল। তোরা তিন বোনের এইরকম কাণ্ড দেখে হা হা করে হাসতে লাগলো। শুধু তোরা না, বাড়ির সকলে হাসতে লাগলো। সোনিয়া সবার হাসাহাসি দেখে তাড়াতাড়ি করে মুখ ধুয়ে আসলো। তার ভীষণ অসহ্য লাগছিল ইরা, মীরা, লীরা কাণ্ড দেখে। তোরা তখন বলল, পাত্রপক্ষ পছন্দ করার হলেই এমনিতেই করবে, এত সাজগোজ করার কি দরকার? তাছাড়া সোনিয়াকে এমনিতেই ভালো লাগে, হালকা করে একটু সাজলেই হবে। ইরা, মীরা, লীরা সেই কথা শুনে বলল, না, এটা হতে পারে না। আমার বোনকে আমরা পাত্রপক্ষের সামনে এমনভাবে উপস্থাপনা করব যে তাদের চোখ যেন শুধু সোনিয়ার দিকেই থাকে। আমাদের সাজানো ভালো হয়নি তো কি হয়েছে, পার্লার আছে তো, সেখানে নিয়ে যাব। এই বলে তিন বোন সোনিয়াকে আবার পার্লারে নিয়ে গেল। ইরা, মীরা, লীরার এমন কাণ্ড দেখে মিসেস লুৎফা চৌধুরী হেসে উঠল। তার মেয়েকে যে সবাই এত ভালোবাসে, সত্যি তার বিশ্বাস হচ্ছে না। লুৎফা কিন্তু কামিনীর আপন কেউ হয় না। লুৎফার স্বামী মিস্টার তায়েব চৌধুরী জারিফ চৌধুরীর চাচাতো ভাই হয়। জারিফ চৌধুরী নিজেই এনেছেন তায়েব আর তার ফ্যামিলিকে এই বাড়িতে। লুৎফা কামিনীর সংসারের সমস্ত কাজকর্ম করত। সেই হিসেবে কামিনীর সাথে খুব ভালো সম্পর্ক লুৎফা চৌধুরী। এই সময় তায়েব নিজেও খুব অবস্থাবান লোক ছিল, কিন্তু জুয়ার নেশায় সমস্ত কিছু শেষ করে ফেলেছে। জারিফ তাদের এই বাড়িতে নিয়ে আসায় অনেকে মনে করে তারা এই ফ্যামিলির লোকজন, আর কুষাণও লুৎফা আর তায়েব চৌধুরীকে এই পরিবারের সদস্য মনে করে। অবশেষে সোনিয়াকে সুন্দর করে সাজগোজ করে নিয়ে তবেই বাড়ি ফিরল ইরা, মীরা, লীরা। খুব স্টাইলভাবে শাড়ি পরানো হয়েছে সোনিয়াকে। গোল্ডেন কালার এর শাড়ি আর চুলগুলো ছেড়ে দিয়ে রাখা হয়েছে। সাথে নানা রকমের মেকআপ ও গয়নাগাটিও পরিয়ে দিয়েছে, যেন আজকেই বিয়ে হয়ে যাবে সোনিয়ার। খুব মিষ্টি লাগলো দেখতে সোনিয়াকে। সোনিয়াকে তোরা সব খাবার দাবার রেডি করে নিজেই একটু ফ্রেশ হতে লাগলো। কারণ সকাল থেকে কাজ করতে করতে তাকে একদম কাজের মেয়ে জরিনার মতো লাগছিল। যেহেতু সে এই বাড়ির একমাত্র বউ, তাকেও তো একটু সাজগোজ করতে হবে। তোরা তার কাপড় চোপড় নিয়ে বাথরুমে যেতেই হঠাৎ কুষাণ এলো রুমে, আর তোরার হাত ধরে টেনে তার কাছে এনে বলল, ইস, আমার বউটা আজ কাজ করতে করতে একবারে শেষ হয়ে গেছে। কাজের চাপে আমাকে পর্যন্ত ভুলে গেছে। শুধু কাজ করলেই হবে না, আমাকেও একটু সময় দিতে হবে। তোরা তখন বলল, কুষাণ, ছাড়ো প্লিজ, গরম লাগতেছে আমার। দেখো, আমার জামা কাপড় ঘেমে একদম চুপসে গেছে। আগে ফ্রেশ হয়ে আসি, পরে কথা বলতেছি। না না, পরে না, এখনই একটু দরকার আছে। আমার বউ এত পরিশ্রম করলো, আর আমি তার জামাই হয়ে তার বিনিময়ে কিছুই দেব না তাকে? তা কি হয়? 10টা না 5টা না, একটি মাত্র বউ আমার। এই বলে কুষাণ তোরাকে কোলে তুলে নিল। তোরা কুষাণের কোল থেকে নামার জন্য অনেক লাফালাফি শুরু করে দিল, কিন্তু তাতে কোনো কাজ হলো না।
অবশেষে সে রাগ করে কুষাণের বুকে কয়েকটা কিল ঘুষিও মারলো, তবুও কোনো লাভ হলো না। কুষাণ তা দেখে বলল, এত লাফালাফি করছো কেন? লাফালাফি বন্ধ করো না, তা না হলে কিন্তু নিচে ফেলে দেব। তোরা এই কথা শুনে চুপ হয়ে গেল, কারণ কুষাণ যখন বলল সে ফেলে দেবে, তাহলে সে সত্যি সত্যিই ফেলে দেবে। কারণ কুষাণ আর আগের মতোই না, তার মনে আর আগের মতো এত বেশি দয়া মায়াও নাই। 2 দিন আগেই যখন এরকম কোলে তুলে নিয়েছিল আর তোরা নামতে বলেছিল, তখন কুষাণ ঠিক সেম এই কথাই বলেছিল। তোরা ভেবেছে হয়তো তাকে ভয় দেখাচ্ছে কুষাণ, কিন্তু না, কুষাণ সত্যি সত্যি তাকে ফেলে দিয়েছিল। সে ব্যথা এখনো আছে তার। কুষাণ তখন আবার একটা মুভ এনে নিজেই মালিশ করে দিচ্ছে, তবুও ব্যথা কমেনি। এদিকে পাত্রপক্ষ এসে গেছে। পাত্রের নাম শ্রাবণ। শ্রাবণের সাথে তার আম্মু, আব্বু আর একমাত্র বোন শ্রাবণীও এসেছে। সোনিয়াকে এখনো আনা হয়নি পাত্রপক্ষের সামনে, তাকে আপাতত লুকিয়ে রাখা হয়েছে। পাত্রপক্ষকে আসা থেকে লুৎফার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। না জানি কি হবে আর কি কি জিজ্ঞেস করবে তার মেয়েকে। কামিনী লুৎফাকে এইরকম দাঁড়িয়ে থাকা দেখে বলল, এইভাবে দাঁড়িয়ে আছিস কেন লুৎফা? তাড়াতাড়ি তোরাকে ডেকে আন, পাত্রপক্ষকে নাস্তা দিতে হবে না। হ্যাঁ বুবু, ডাকছি। এই বলে লুৎফা তোরাকে ডাকতে গেল, কিন্তু গিয়ে দেখে তোরার রুম ভিতর থেকে লাগানো। সেই জন্য সে বুঝতে পারছিল না ডাকবে না না ডাকবে। এদিকে কামিনী চিল্লাতে লাগলো, কি হলো, ডেকে আন তোরাকে, ও ছাড়া কে পরিবেশন করবে খাবার? লুৎফা তখন দরজায় ধাক্কা দিয়ে বলল, তোরা তোরা পাত্রপক্ষ এসে গেছে, তাড়াতাড়ি একটু নিচে এসো মা। তোরা লুৎফার কণ্ঠ শোনা মাত্রই বলল, জি চাচি, যাচ্ছি, আমি একটু রেডি হচ্ছি। লুৎফা সেই কথা শুনে বলল, আচ্ছা মা, তাড়াতাড়ি এসো একটু। তোরা এবার কুষাণকে সরে দিয়ে এক নাগারে বকতে লাগলো, কতবার বললাম যে এখন ডিস্টার্ব করো না, পাত্রপক্ষ যে কোনো মুহূর্তে আসবে, সে ছাড়া আর কে সামলাবে এসব? তবুও শুনলেন না। এখন কি হবে? আমি এখন কি করব? গোসল কখন করব আর রেডি বা কখন হব? কুষাণ তখন বলল, শুধু জ্ঞান জ্ঞান করা ছাড়া কিছুই শেখনি। এত কথা না বলে যাও এখন। কি, আমি জ্ঞান জ্ঞান করি? কুষাণ তা শুনে বলল, তুমি এতক্ষণ কিন্তু গোসল করে রেডি হয়ে বের হয়ে যেতে পারতে রুম থেকে, যতক্ষণ পর্যন্ত তুমি আমার সাথে ঝগড়া করছো। যা, আমি যাবই না, গোসলও করব না, আর অতিথিদের আপ্যায়নও করব না। তুমিই করো এসব, না গেলে না আমার। এই বলে কুষাণ ওয়াশরুমে প্রবেশ করলো। তোরা কুষাণকে ঢোকা দেখে বলল, কুষাণ তুমি পরে গোসল করো, আমাকে আগে করতে দাও, সবাই কিন্তু অপেক্ষা করছে আমার জন্য। কুষাণ তখন বলল, এই যে ম্যাডাম, আমার জন্যও কিন্তু সবাই অপেক্ষা করছে, সেই জন্য এখন আমি আগে ফ্রেশ হব। তোরা তা শুনে জোর করে কুষাণকে টেনে বের করলো আর তাড়াতাড়ি করে ছিটকিনি লাগিয়ে দিল। এদিকে বাইরে থেকে কুষাণ চিল্লিয়ে বলল, তোরা খোলো বলছি, আমার কিন্তু বেশিক্ষণ লাগবে না। তোরা কোনো উত্তর দিল না। কুষাণ তখন বলল, ওকে, একসাথেই করি তাহলে, প্রমিস করলাম কোনো ডিস্টার্ব করব না। তোরা তখন বলল, না, আমি তোমাকে বিশ্বাস করি না। এই বলে তোরা তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিল। তোরার আসতে দেরি হয়, কামিনী নিজেই পরিবেশন করতে লাগলো নাস্তাগুলো, সাথে ইরা, মীরা, লীরাও আসে। কিছুক্ষণ পর তোরা আসলো সবার সামনে। সে নিজেও একটা সুন্দর শাড়ি পরেছেন আর হালকা করে একটু সাজুগুজু করেছেন। মিষ্টি রঙের এক কালারের শাড়ি, যার পাড়টা কালো আর তাতে সোনালি কালারের চিকমিকি বসানো আছে। মাত্রই গোসল সেরে এসেছে, যার কারণে চুলগুলো ছেড়ে দিয়ে রুম থেকে বের হয়ে এসেছে সে। তোরা তো আর জানে না, গেস্টদের ডাইনিং রুমে বসতে দেওয়া হয়েছে। সে রুম থেকে বের হয়ে একদম সরাসরি পাত্রপক্ষের সামনে এসে দাঁড়িয়েছে।